This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশান্ত বাংলাদেশ লিমা বারবার করে এই ছবি আমাদের দেখাতেই হচ্ছে এবং আবারও আমরা দেখলাম মন্দিরে হামলা জামালপুরের কালী মন্দির সেখানে হামলা ভাঙচুর চালানো হলো এবং ভাঙচুর চালালো কট্টরপন্থীরা ছবি দেখাবো আপনাদের অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছেই হিন্দুদের বাড়িতে আগুন থেকে দোকানে ভাঙচুর লুটপাট চলছে ইসকন মন্দির সহ হিন্দুদের ধর্মস্থানে একাধিকবার তাণ্ডবের ছবি গোটা বিশ্ব দেখেছে হামলাকারীদের আটকাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সেনা ইউনুস প্রশাসন কেন এখনো পর্যন্ত চুপ এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের এই মুহূর্তে যা ইমেজ সেটা রীতিমতো খারাপ হয়েছে তারপরেও এখনো পর্যন্ত অশান্তি থামানো যাচ্ছে না কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস কি বলছেন শোনাবো আপনাদের কিন্তু আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাটলিস্ট যারা এরকম করছে ওদেরকে গ্রেফতার করবে কিন্তু যারা করছে যারা ঘটিত করছে ওরা ফ্রিলি ঘুরছে সেই জন্য ওদের দুঃসাহসটা বাড়ছে আর আমরা দেখছি কি এটা থামার দেখছি কিছু দেখতে পারছি না আর খালি এটা প্রত্যেকদিন আর ওদের হৌসলাটা বেড়ে যাচ্ছে একটার পর একটা ঘটনা আওয়ামী লীগের প্রাক্তন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে খুনের চেষ্টা সিলেটে মিসবাউদ্দিন সিরাজকে অপহরণ করে তার ওপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ মুক্তিপণের বিনিময়ে গুরুতর আহত মিসবাহকে উদ্ধার করে পরিবারের লোকজন জানা গিয়েছে মিসবাউদ্দিন 5ই আগস্টের পর থেকে সুবিদবাজার এলাকায় একটি জায়গায় আত্মগোপন করেছিলেন দিনের বেলায় নিজের বাড়িতে থাকলেও রাতে সুবিদবাজার এলাকায় থাকতেন প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও অটোরিকশায় করে ওই বাড়িতে ফিরছিলেন তিনি সেই সময় অপহরণ করা হয় গোটা দেশ জুড়ে একটা কথাই বলা যায় যে গোটা দেশে এই মুহূর্তে প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা বাংলাদেশের মাটিতেই বিস্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের মানবাধিকার সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য অক্টোবর নভেম্বরে বাংলাদেশে গণপিটুনিতে 33 জনের মৃত্যু হয়েছে অক্টোবরে 19টি হিংসার ঘটনায় 19 জনের মৃত্যু হয়েছে মুখে সংখ্যালঘু নিরাপত্তার কথা বললেও বাস্তব ছবিটা কিন্তু ভয়ঙ্কর লজ্জার কথা কি এত সুন্দর সুন্দর নাম আছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস নাম শুনলেই মনে হয় কি ওদেরকে যদি অ্যাপ্রোচ করব তাহলে ওরা কিছু করবে কিন্তু অন্যদিন তো ছেড়ে দিন এই কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস দিন ছিল দিবস সেই দিনও আমি ইউএন হিউম্যান রাইটসকে ট্যাগ করে আমি ওদের ধ্যান আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু ধ্যান আকৃষ্ট তো ছেড়ে দিন ওরা একটা কিছু টিউটো করলো না বাংলাদেশ নিয়ে তো এটা খুব দুঃখের কথা বাংলাদেশ থেকে এই মুহূর্তে বড় খবর আসছে চট্টগ্রামে হিন্দু বাড়িতে হামলা মৌলবাদীদের হামলায় ভিটে মাটি হারা হিন্দু পরিবার ছবিটা এক্সক্লুসিভলি টিভি 9 বাংলায় সরাসরি বাংলাদেশ থেকে রক্তিম ঘোষ আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো ঠিক কি ঘটেছে রক্তিম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চট্টগ্রাম ডিস্ট্রিক্ট এবং তার আন্ডারে যেটা উপজেলা আছে ফটিকছড়ি সেই ফটিকছড়ি উপজেলার মধ্যে আমতলী গ্রামে বাবু কান্তিতে এক হিন্দুর বাড়ি কিন্তু ফের জ্বালিয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো এবং বাড়িতে থাকা গবাদি পশুদের আগুন দেওয়া হলো মিনিমাম ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে খবরটা এসছে বাংলাদেশ থেকে এবং যে বারবার করে যে সংখ্যালঘু সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং বারবার করে অত্যাচারের যে ঘটনা আসছে গতকাল আমরা দেখেছিলাম যে এখনকার মন্দিরে ভাঙচুর করা হয়েছে পরবর্তীতে এবার এক হিন্দুর বাড়ি আবারও জ্বালিয়ে দেওয়া হলো এবং ঘটনা হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ঘটনা এবং আমতলী গ্রামের ঘটনা সেই ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে ছবিটা আমরা দেখাচ্ছি একেবারে রক্তিম সেই ছবিটা আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে যে ছবি দেখে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা সেটা খানিকটা আন্দাজ করা যাচ্ছে সরকার পরিবর্তন হলো কিন্তু তারপরে কি লাভ হলো তাতে রবীন্দ্রবাবু দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে তো কোথাও আইন শৃঙ্খলা বলে কোনো বিষয় নেই কিছুই কেউ মানছে না আমি ঢাকা থেকে বলছি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বলুন এবং বাংলাদেশে
চিন্ময় প্রভুকে যেভাবে অ্যারেস্ট করে কারাগারে রেখেছে সেই ব্যাপারে আমরা গত 2 দিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রামে ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার কন্টেস্ট করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি চিন্ময় প্রভুর নিকট থেকে আমি ওকালতনামা নিয়েছি, নিজে দাঁড়িয়েছি কোর্টে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাকে কিছু লয়ার, দুষ্ট প্রকৃতির কিছু লয়ার দাঁড়াতেই দিতে চাচ্ছিলেন না। আমি বারবার জজ সাহেবের কাছে বলছিলাম আমার পাওয়ার আছে, আমি হাইকোর্টে ওকালতি করি, আর হাইকোর্টে ওকালতি করলে সারা বাংলাদেশের কোর্টগুলোতে ওকালতি করা যায়, পাওয়ারেরও দরকার নাই। আরেকটা সমস্যা হচ্ছে যে সমস্ত লয়ার চট্টগ্রামে এঙ্গেজ করা হয়েছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং মার্ডার মামলা দেওয়া হয়েছে, যার ফলে ওখানে 70 থেকে 71 জন মতো লয়ার হিন্দু তারা অ্যাপিয়ার করতে পারছিল না। আমি নিজে যাই অ্যাপিয়ার করার পরেও কিছু কিছু আইনজীবী আমাদেরকে থ্রেট করেছে। থ্রেট করার পরেও আমরা ওখানে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জজ সাহেব আমাদের কথা শুনে, বিশেষ করে আমার কথা শুনে, আবার গতকালকে উনি যে তারিখ রেখেছিলেন, যে 1 তারিখ, ওই তারিখে আমি অ্যাপিয়ার হয়ে বললাম যে আমি আর্গুমেন্ট করতে চাই এবং আমি চিন্ময় প্রভুর যে ওকালতনামা পেয়েছি অ্যাকর্ডিংলি আই ক্যান কন্টেস্ট। কিন্তু ওখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো অন্য লয়ার, যারা প্রসিকিউশনের লয়ারও আছে, এর মধ্যে প্রায় 23-24 জন লয়ার অনাহূতভাবে ঢুকে গেলেন রুমের মধ্যে এবং বাধা সৃষ্টি করলেন। ওনারা বললেন চট্টগ্রাম আইনজীবী সমিতির ওকালতনামা দরকার। তারপরে ওকালতনামা দেওয়ার জন্য আমরা একটা আইনজীবীকে পেয়েছিলাম, ওনাকে দাঁড় করানোর চেষ্টা করলাম, কিন্তু সেখানেও বাধা বিপত্তি। সেখানে আবার বলে কি উনি এই কোর্ট ফি লাগান না, এইটা সেটা বিভিন্ন রকমের কথাবার্তা, যেগুলো ইলিগাল, দ্যাট ক্যানট বি সাস্টেইন অ্যাকর্ডিং টু ল। আমি জজ সাহেবকে বললাম তো আমাকে আর্গুমেন্ট করতে দেন। উনি আমাকে আর্গুমেন্ট করতে না দিয়ে উনি শুধু ডেটটাকে পার করে দিয়ে আগামী 2/1/2025 ডেটটা আবার ফিক্স করলেন। এখন যদি আমি জজ কোর্টের পক্ষ থেকে কোনো রিজেকশন অর্ডার বা অ্যালাউ করার কোনো অর্ডার না পাই, তাহলে আমি হাইকোর্টে যাব কি করে? হাইকোর্টে যাওয়ার একমাত্র রাস্তা হলো হয় these judges will take up the matter and he will reject the matter or he will allow the matter. তার অর্ডারের বিরুদ্ধে আমি হাইকোর্টে যেতে পারি। This is the provision of law. এই মুহূর্তে যা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, রবীন্দ্র ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, তার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এবং সত্যি এই মুহূর্তে গোটা বিশ্ব তো তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকেও, এবং এই যে এত একটা ছাত্র আন্দোলন হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু তারপর লাভের লাভ কোথায় হলো? বরং দেশটার আইন শৃঙ্খলা একেবারে শিখে উঠেছে। সংখ্যালঘু যারা রয়েছেন তারা ভয় পাচ্ছেন, তারা বলছেন তারা যেভাবেই হোক এবারে আসতে চান। সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা। এর শেষ কোথায়? হাইকোর্টে নিয়ে যাওয়ার অনেক ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে উনি তো এমনি মামলাটা কোনো অর্ডার দেন ফেলে রেখেছেন আগামী তারিখে, মানে 1 তারিখে জানুয়ারি। কিন্তু আমরা ইচ্ছা করলে, যেহেতু মামলাটা চট্টগ্রামের আইনজীবীরা মামলায় উপস্থিত হতে পারছেন না, তাদেরকে থ্রেট করা হচ্ছে এবং বিভিন্নভাবে ওনাদেরকে অ্যাপিয়ার না হওয়ার জন্য বিভিন্ন মামলা টামলা দিয়ে ওনাদেরকে দূরে সরিয়ে রেখেছে। এখন
যেহেতু উনাদের পক্ষে হয়ে আমি মামলা করতে গিয়েছিলাম, সেখানেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এখন আমরা যে কোনো সময়ে হাইকোর্ট যদি খুলে, এখন তো হাইকোর্ট বন্ধ হয়ে গেছে, হাইকোর্ট খুলবে 2 তারিখ, এখন তখন এসে যদি আমরা মামলাটা রেডি করে হাইকোর্ট রিট জুরিসডিকশনে মামলা ট্রান্সফার চাইতে পারি, আমরা মামলাটা ট্রান্সফার করে চট্টগ্রাম কোর্ট থেকে যদি অন্য কোর্টে বদলি করে নিতে পারি, তাইলে একটা সুফল আসবে বলে আমাদের মনে হয়। আমি একবার ওই যে শেখ হাসিনার যেখানে ওনার বাড়ি, সেই বাড়িতে আমি একটা মামলা করতে গিয়েছিলাম। সেই মামলাতেও একইভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমাকে মারপিট করেছে, আমি আহত হয়েছি, আমার গাউন এবং কোট আমার সিরেপে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে। তাও ম্যাজিস্ট্রেট পুলিশ ডাকলেন, পুলিশ ডাকার পরে আমাকে ওই দিন রক্ষা করলেন। আমি ওদের বিরুদ্ধে মামলা করেছি, অন্যান্য লয়ার বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা